This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি কাণ্ড এবং এই জালিয়াতি কাণ্ডে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি তাতে এক কথায় বলতে গেলে সর্ষের মধ্যেই ভূত। তার কারণ এবার গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী। পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর 24 পরগনা জুড়ে পুলিশের অভিযান। হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্মী, যার নাম আবুল হাই। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত প্রাক্তন পুলিশ কর্মী এই আবুল পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন। আর এবার পাসপোর্ট জালিয়াতির তদন্তের জালে কলকাতা পুলিশের সেই প্রাক্তন কর্মী। সূত্রের খবর যে 150 পাসপোর্ট নিয়ে অভিযোগ, তার মধ্যে 52টির ভেরিফিকেশন অফিসার ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। নথিতে গড়মিল থাকলেও এই আবেদনকারী পিছু 25,000 টাকা করে নিয়ে এই আব্দুল হাই পাসপোর্টে ছাড়পত্র দিতেন বলে অভিযোগ। ফলে সর্ষের মধ্যেই ভূত। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এর আগে ধৃত সমরেশ বিশ্বাসের সঙ্গেও এই প্রাক্তন এসআই এর যোগ ছিল। অশোকনগরে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন আব্দুল হাই। অশোকনগরে তার বাড়ির সামনে এই মুহূর্তে আমার সহকর্মী দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, এখনো পর্যন্ত তার এলাকায় তার সম্বন্ধে কি কি কানাঘুষো আর কি কি জানা যাচ্ছে? তার কারণ দীর্ঘদিন তিনি এই ধরনের জালিয়াতি কাণ্ডের সঙ্গে যুক্ত। এলাকার লোক কি বলছেন? দেখো, পরিবারের লোক এবং এলাকার লোক তারা প্রত্যেকেই বলছেন এই আব্দুল হাই ন্যায় নীতি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। কিন্তু 17, 18, 19 এই সময়কালে তিনি পাসপোর্ট ভেরিফিকেশনে কাজ করতেন। সেই সময় এই অভিযোগগুলো উঠে আসছে। তোমাকে প্রথমে দেখাই, ওনার বাড়ি কিছুক্ষণ আগে পর্যন্ত খুলে রেখেছিলেন বা আমরা খুলে কথা বলতে পেরেছিলাম, কিন্তু এখন ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেন গেট। ফলত পরিবারের যারা রয়েছেন তারা ভেতরে রয়েছেন, তারা এখন আর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন। কিন্তু কিছুক্ষণ আগে আমরা তার স্ত্রী, মেয়ে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বুঝতে পারছেন না আদতেও তার স্বামী জড়িত কিনা, কিন্তু তারা মনে করছেন যে এটা কোথাও একটা ভুল হচ্ছে, গন্ডগোল হচ্ছে। কিন্তু প্রসঙ্গত যে প্রসঙ্গগুলো উঠে আসছে 2017, 18, 19 এই সময়কালে এই আব্দুল হাই যে পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ করতেন এবং সেই সময় তিনি তার হাত দিয়ে প্রায় 52টি পাসপোর্ট বার হয়েছে, যেগুলোর মধ্যে এই সমস্যাগুলো রয়েছে। অর্থাৎ জাল সার্টিফিকেট ইস্যু করে তার ভেরিফিকেশন সাইন করেছেন এবং সেই সাইন রয়েছে এই আব্দুল হাইয়ের। ফলত সেই জায়গা থেকে যদি তুমি দেখা যায় এবং তার সঙ্গে যে তথ্য উঠে আসছে সমরেশের কাছ থেকে প্রায় 25,000 টাকা করে নিতেন আব্দুল হাই, এই সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু এই আব্দুল হাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। গোয়েন্দারা এই বিষয়টা খতিয়ে দেখছেন। শুধুই কি আব্দুল হাই সাব ইন্সপেক্টর, নাকি এর সঙ্গে আরও অনেক পুলিশ কর্মী জড়িত রয়েছেন সেটাও কিন্তু খতিয়ে দেখার বিষয় রয়েছে। এটাও যেমন খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে গুমা রোড, এই গুমা রোডের আশেপাশে সাধারণ মানুষজনও কিন্তু একটু জমতে শুরু করেছে। তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো। তারা, আপনারা তো এখানে দেখেছেন, চিনতেন, কেমন লোক ছিলেন? লোকটা ভালো লোক ছিল, ভালো লোক ছিল। তাহলে এরকম কাণ্ডে জড়িয়ে পড়লো নাম? এটা আমরা তো কোনোদিন শুনিনি, এই প্রথম শুনলাম যে এরকম কাণ্ডে জড়িত। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। আপনারা তো এখানকারই মানুষ, ওনাকে কেমন দেখেছেন? আমরা ভালো দেখেছি, আমরা ওর বিষয়ে কিছু বলতে পারবো না। এই যে পাসপোর্ট জালের কাণ্ডে ওনার নাম আসছে, ও যে পাসপোর্টে চাকরি করতো আমরা জানিই না। পুলিশে চাকরি করতেন, বুঝতে পারছো? সাধারণ মানুষ শুধু জানতেন যে পুলিশে কাজ করতেন, অর্থাৎ পুলিশে কাজ করার তার যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে সেগুলো সাধারণ মানুষ জানতেন না। এবং এলাকার মানুষ তারা একদমই তাদের কাছে এই আব্দুল হাই দিনের পর দিন তার ইমেজ ক্লিয়ার রেখেছেন, যে কারণে এলাকাবাসী বলছেন যে তারা ভাবতেই পারছেন না তাদের প্রতিবেশী পাসপোর্ট অফিসে কাজ করতেন, পাসপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের সঙ্গে যুক্ত তা ভাবতে পারছেন না। কি বলছেন এই আব্দুল হাইয়ের স্ত্রী, শোনাবো আপনাদের। 36 বছর চাকরি করেছে, রিটায়ার্ড করে গেছে। নীতির সহিত উনি কাজ করেছেন। এখন হঠাৎ করে কি হয়েছে আমরা নিজেই দুঃখিত যে কেন এরকম ঘটনাটা এখন ঘটলো। আমরা অন্ধকারের মধ্যে আছি, পরিষ্কার কথা। না জেনে আমি কি করে বলবো যে কি হয়েছে। আপনার বাড়িতে এসেছিল কখন? বাড়িতে এসছে কালকে 11:30 নাগাদ। তারপর ওনারা এলেন, এসে বললেন যে আপনাকে যেতে হবে। কিন্তু তার আগে কথা হয়েছে, তার আগে উনি মেসেজ পেয়েছে, উনি অফিসে 2 দিন গিয়েছেন তো এই বিষয় নিয়ে, সেখানে কথা হয়েছে। বলেছেন কোনো আপনার চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। সমরেশের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, এগুলো আপনারা জানতেন? কি বলুন তো, আমি পুরুষ মানুষ কি কতটা কি করে না করে, আমি একটা হাউস ওয়াইফ, আমি এত কিছু জানার চেষ্টা করিনি। আমি বাইরে কমই বার হই, আমি ঘরেতেই থাকি, এবং কতটা কি করে না করে সেটা আমি তো বলতে পারবো না। তবে এইটুকু আমি জানি ছোট্টবেলার থেকে উনি নিষ্ঠাবান। না, কালকেই হঠাৎ করেই দেখলাম পুলিশের লোকজন এলো, বাবাকে নিয়ে গেল, এইটুকুই। এটা তো
খারাপ লাগার জায়গা, কষ্ট হওয়ার জায়গা। হ্যাঁ অবশ্যই, সে তো খারাপ। নীতির সঙ্গে কাজ করেছেন, হ্যাঁ একদম, আর বাবার মতো মানুষ হয় না। তাহলে এরকম অভিযোগ আসছে, সেটা এখন দেখতে হবে, মানে কি বলবো, সত্যি আমার বাবার মতো মানুষ হয় না, উনি যে এরকম কাজ একদমই না। এলাকাবাসী বলছেন দীর্ঘদিন ধরে তারা বুঝতেই পারেননি, তার স্ত্রী বলছেন তিনি জানতেন না, রিটায়ারমেন্টের আগে পর্যন্ত তিনি জানেন, তাহলে রিটায়ারমেন্টের পর এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত, তার কন্যা অবাক হয়ে যাচ্ছেন। আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, প্রাক্তন এসআই এর এই গ্রেফতারের পর তিনি 52টা পাসপোর্ট তার ভেরিফিকেশনের দায়িত্ব ছিলেন, এ সংক্রান্ত আর কি তথ্য, এখন কি কি প্রসিডিওর এগোবে তার বিরুদ্ধে? দীক্ষা, শোনা যাচ্ছে আমার কথা? আরো একবার আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদের যে খবরে আমরা জানাচ্ছি, সর্ষের মধ্যেই ভূত আমরা বলছি, তার কারণ গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর 24 পরগনা জুড়ে পুলিশের অভিযান। অশোকনগরের গুমা থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পুলিশকর্মী আব্দুল হাইকে। ধৃত আব্দুল হাই পাসপোর্ট সেকশনে কাজ করতেন। পাসপোর্ট জালিয়াতির তদন্তে কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী। এবার সেই জালে যে 150 পাসপোর্ট নিয়ে অভিযোগ উঠছে, তার মধ্যে 52টির ভেরিফিকেশন অফিসার ছিলেন এই আব্দুল হাই। নথিতে গড়মিল থাকলেও এই আবেদনকারী পিছু 25,000 টাকা করে নিয়ে আব্দুল হাই পাসপোর্টে ছাড়পত্র দিয়ে দিতেন বলে অভিযোগ উঠছে। আমার সহকর্মী দীক্ষা আমার সঙ্গে রয়েছে। দীক্ষা, তাকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে, এখন কোন কোন আইনি প্রসেস তার বিরুদ্ধে হবে, কিভাবে গোটা বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়া হবে আইনি প্রসেসে? তার কারণ তার পরিবারের লোকজন, পাড়া প্রতিবেশী সবাই বলছেন তিনি নাকি নীতির সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে এসেছেন, তাহলে দুর্নীতি কেন? দেখো, আমরা যেটা জানতে পারছিলাম যে গতকালকেই আমরা যেটা বলেছিলাম যে এখানকার যে আঞ্চলিক পাসপোর্ট দপ্তর রয়েছে, তারাই গত 3 মাস আগে যখন পাসপোর্টের কয়েকটা আবেদনপত্র স্ক্রুটিনি করতে যায়, তখনই দেখে সেখানে কিছু যাতে যে শংসাপত্রগুলো দিতে হয়, মূলত 4টি শংসাপত্র লাগে, তার মধ্যে ভোটার কার্ড কিন্তু মাস্ট লেগে থাকে। সেক্ষেত্রে সেই শংসাপত্রগুলিতে কোথাও তাদের একটা সন্দেহ হয়েছিল এবং তখনই তারা গোটা বছরের সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখার চেষ্টা করেন এবং তখনই দেখা যায় গোটা রাজ্য জুড়ে সংখ্যাটা প্রায় 430-এর ওপরে এবং কলকাতার মধ্যে সেটা 120-র ওপরে। এবং তারপরেই দেখা গেল আমরা উত্তর কলকাতার 2জন পুলিশকর্মী, সার্জেন্ট এবং হোমগার্ড এর মধ্যে যুক্ত বলে অভিযুক্ত এবং তার জন্য গ্রেপ্তার হলেন। আজ পর্যন্ত 9 জন যে গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে আজকে আবার দেখা গেল আরেকজনকে ধরা হয়েছে, যিনি এসসিওতে, এসসিও অর্থাৎ কি না, সিকিউরিটি কন্ট্রোল অফিসার, যে যেখান থেকে পাসপোর্টের ভেরিফিকেশন হয়ে থাকে সাধারণত, সেই অফিসারই একজন এক্স এসআই, তিনি এর সঙ্গে যুক্ত রয়েছেন। অর্থাৎ যে সর্ষের মধ্যে ভূত রয়েছে সেটা কিন্তু দেখা গেল। অথচ আমরা দেখেছিলাম গত সপ্তাহেই যখন ডিজি প্রেস কনফারেন্স করলেন, তখন পুরো এমই এর যে 2018 সালের নোটিফিকেশন রয়েছে, অর্ডার রয়েছে, সেটা দেখালেন যে সেখানে বলা রয়েছে পুলিশ কোনো ভেরিফিকেশন দরকার নেই, কোনো দরকার নেই। কিন্তু সেখানে আর একটা পয়েন্ট ছিল, ই পয়েন্ট, যেটা এমই এর তরফ থেকে বলা হচ্ছে ই পয়েন্টটাকে কিন্তু রাজ্য সরকার অমিট করেছে। সেখানে কি বলা ছিল যে রাজ্য পুলিশ যদি মনে করে তার এলাকায় তারা পাসপোর্ট ভেরিফিকেশন করতে চায়, তাহলে পাসপোর্ট ভেরিফিকেশন যেন গিয়ে করানো হয়ে থাকে। এক্ষেত্রে শাস্তি কি হবে? কারণ অবৈধভাবে জাল পাসপোর্ট তৈরি করার জন্য শুধু খালি অবৈধ নয়, সেখানে জঙ্গি অনুপ্রবেশের কথাও কিন্তু দেখা যাচ্ছে। কারণ সাধারণ মানুষ তো জাল পাসপোর্ট তৈরি করবে না। জাল পাসপোর্ট কারা করবেন? যারা করবেন যাদের অবৈধ কোনো কাজকর্মের জন্য তাদেরই জাল পাসপোর্টের দরকার হয়ে থাকে। ফলে এই যে পুলিশের, একদমই তাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি এক্ষেত্রে উত্থাপন করেছো দীক্ষা, যে কারা পাসপোর্ট এইভাবে জাল পদ্ধতিতে করছেন। কারণ পাসপোর্ট তো তারা অ্যাকচুয়াল পাচ্ছেন, জাল নথি হচ্ছে, ফলে জাল নথি দেখিয়ে তারা পাসপোর্ট ভেরিফাইড করিয়ে নিচ্ছেন, পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। তার মানে তারা প্রবেশের, রাদার বলা ভালো অনুপ্রবেশের ছাড়পত্র পেয়ে যাচ্ছেন। এবার প্রশ্ন, অনুপ্রবেশ কেন? অনুপ্রবেশ হলে কোন কোন জঙ্গি কার্যকলাপ হতে পারে? এই যাবতীয় বিষয়গুলোতে এই মুহূর্তে উদ্বেগ, দুশ্চিন্তা বাড়াচ্ছে। কিভাবে দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ধরনের কার্যকলাপ? শুনবো। বিভিন্ন এলাকায় যারা এই ধরনের র্যাকেট চালায়, এই র্যাকেট পুলিশ অফিসার থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে পুলিশের অনেক উচ্চ পদাধিকারী যারা আছেন, তারাও অনেক সময় এর সাথে যুক্ত হয়ে পড়েন। তো স্বাভাবিকভাবে এর তদন্ত দরকার। তারা অজান্তেই করেছে নাকি জেনে করেছে, এর সাথে টেররিস্ট অর্গানাইজেশনের কোনো সম্পর্ক আছে কিনা। এবং বিশেষ করে আমি যদি সিট সত্যিকারের তদন্ত করতে চাই, তাহলে ওবিসির এর নামে এর আগে বিভিন্ন থানায় থানায় বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের লোককে থানার অফিসার বানানো হয়েছিল, ওবিসি এ কোটা ব্যবহার করে।
তারও তদন্ত হওয়া উচিত যে তাদের রোল কী আছে। যদি কেউ খারাপ কাজ করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি কেউ খারাপ কাজ করে থাকে, এই যে পাসপোর্ট জালিয়াতি বিষয়টা তো নতুন নয়, এটা বাম জমানা থেকে চলছে, আগের থেকে কমেছে, অন্য রাজ্যে চলছে। কিছু দুষ্ট চক্র এই ধরনের কাজ করে এবং কিছু লোক এতে যুক্ত বলেই তো চক্রগুলো চলতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেই হোক তারা যদি গ্রেফতার হয়ে থাকে এবং তারা যদি যুক্ত হয়ে থাকে, বাকি আইনের পথে চলবে। আপনাদের শোনালাম রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন এবং মুখপাত্র, অন্যতম মুখপাত্র তিনি দোষারোপের সঙ্গে সঙ্গে এটাও বললেন আইনি পথে গোটা বিষয়টা এগোবে। কিন্তু এই জাল নথি দিয়ে পাসপোর্ট, অনুপ্রবেশ, একটার পর একটা এই ঘটনা এবং একটার পর একটা অনুপ্রবেশ। দিল্লিতে গ্রেফতার হয়েছেন আরও 12 জন, তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে জানা যাচ্ছে। দিল্লির উত্তমনগর মেট্রো স্টেশনের কাছে 5 জনকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে বাংলাদেশি সিম কার্ড। উত্তর পূর্ব দিল্লি থেকে গ্রেফতার আরও 3 জন বাংলাদেশি। দিল্লির গ্রিন পার্ক এলাকায় গ্রেফতার হয়েছে বাংলাদেশি দম্পতি। ফলে ইতিমধ্যে 12 জন গ্রেফতার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আর এত কিছু জালিয়াতি যে ভয় মাথায় আসে, সে ভয় হচ্ছে জঙ্গি যোগ, জঙ্গি জাল। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে আনসারুল্লাহ যোগ রয়েছে কি, মানে এবিটি, এ প্রশ্ন এই মুহূর্তে উঠছে। জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা করতে চায় এসটিএফ। খাগড়াগড় বুধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে এই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে। অন্যদিকে ধৃত মিনারুল শেখ এবং আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ ছিল এই তারিকুলের। ফলে বুঝতেই পারছেন যে এই জঙ্গি জাল কিভাবে নেটওয়ার্কিং এর মাধ্যমে এক একটা শাখা সংগঠন তারা একত্রিত হয়ে বড় সড়ো কোনো নাশকতার চক্কর ছিল কিনা এই মুহূর্তে তদন্তকারীরা সেই বিষয়টা খতিয়ে দেখতে চান। 2017-18 সালে জেলেই তারিকুলের সঙ্গে পরিচয় হয়েছিল আব্বাসের, এমনটা সূত্রের খবর। জেল থেকে মিনারুল আব্বাসকে কি নির্দেশ দিত তারিকুল, সে প্রশ্ন উঠছে। জঙ্গি সংগঠন এবিটির জাল ছড়াতেই কি ছক কষছে জেলবন্দি জঙ্গিরা? জেলে গিয়ে বাংলাদেশি জঙ্গিদের তাই জেরা করতে চান এসটিএফ এবং জেরা করে তারা এই বিষয়টা জানতে চান যে কিভাবে তারা নেটওয়ার্কিং এবং সমন্বয় সাধন করে এই গোটা বিষয়টা সংগঠিত করতে চাইছিলেন। সীমানায় বেড়া দেয়া কেন্দ্রের দায়িত্ব। কোথাও কোনো জমিতে কোনো মামলা বা ছোটোখাটো সমস্যা থাকলে সেটা কতখানি হবে, বাকিটা তো কেন্দ্র কেন করেনি? আচ্ছা, বাংলাকে বলছেন, তাহলে বিজেপি শাসিত তথাকথিত ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরা, অসম, ওইসব জায়গা থেকে কি করে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা জঙ্গি বা সন্দেহভাজন তারা ধরা পড়ছে? এই জবাবটা তো তাদের দিতে হবে। এটা বিএসএফ এর ফেলিওর, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবার কলকাতার খবরে নজর রাখবো। তৃণমূল নেতার কুকথা, গড়িয়াহাটে হকারদের তাই প্রতিবাদ। দোকান বন্ধ রেখে প্রতিবাদে ব্যবসায়ীদের একাংশ। কুকথার অভিযোগ কার বিরুদ্ধে? 68 নম্বর ওয়ার্ডের ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। শুক্রবার হকারদের সঙ্গে তিনি অভব্য আচরণ করেন বলে অভিযোগ। মারধর করে দোকান ভেঙে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদে গড়িয়াহাটের একাংশ ব্যবসায়ীদের একাংশ তারা এই মুহূর্তে কর্মবিরতি, তারা দোকান বন্ধ রেখেছেন, এভাবে প্রতিবাদ জানাচ্ছেন। দেখুন সেই ছবি, ফাঁকা শুনশান গড়িয়াহাট এলাকা, গমগম করে যেখানে হকাররা এবং ব্যবসায়ীরা তারা দোকান বন্ধ রেখেছেন, তার কারণ তাদের ওপর অভব্য আচরণের অভিযোগ করছেন তারা। 68 নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট অজয় মুখার্জির অশ্লীল ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে ঠিক এই 68 নম্বর গড়িয়াহাটের ইন্দিরা অ্যাসোসিয়েশন অর্থাৎ হকার্স অ্যাসোসিয়েশনের প্রায় 100টি দোকান কিন্তু সম্পূর্ণ রূপে বন্ধ রেখেছে। এবং যে ইন্দিরা হকার্স ইউনিয়নের সহসভাপতি পলু মৈত্রকে কিন্তু টেলিফোনিক হুমকি দিয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। এবং যেটি জানা যাচ্ছে যে গতকাল তিনি এসছিলেন এবং তারপরেই তাকে, অর্থাৎ এইখানে একটি পানশালা রয়েছে এবং পানশালা দিয়ে প্রায় গণ্ডগোলের সূত্রপাত, অর্থাৎ মদ্যপ অবস্থায় যুবক যুবতীরা যখন বেরোয় সেই সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বেশ কিছু দোকানদারের ক্ষতি করে এবং সেই পরিপ্রেক্ষিতে এই সহসভাপতি পলু মৈত্র কিন্তু প্রতিবাদ করায় এইরকম হুমকি বলে মনে করছেন। তুই বেশি বাড়াবাড়ি করছিস। আমি বললাম আমি কী করেছি? তখন আমাকে বলছে যে তোর ওখানে ইয়ে ফাটে কেন, যে বাড়ে ইয়ে হয়, এই হয়।
এটা যেসব ভাষা বলেছে আমি প্রেসকে ঠিক বলতে পারবো না, যেমন বলা যায় না, অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে এবং আমাকে বলছে তোকে দেখে নেবো। আনলাম কোন ওয়ার্ডে দেখবে তুমি, যে কোনো ওয়ার্ডে তুমি আমাকে দেখতে পারো। ইন্দিরা হকার্স যেখানে আছেন ইউনিয়নটা আমাদের সকলেরই খুব পরিচিত। আমি কথা বলছি, আমাদের ওখানে মিম আছে, আমি কথা বলে নিচ্ছি। প্রতীকী ধর্মঘট পালন করছেন এই ইন্দিরা হকার্স ইউনিয়নের যারা দোকান কর্মীরা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রঞ্জিত, গড়িয়াহাট।